সো হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা প্রথম পর্বে ভিডিওটা দেখেছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত। তো এই পর্বে আমরা আলোচনা করব পরবর্তী 29 থেকে 55টা কোশ্চেন নিয়ে। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি 1 থেকে 28 নম্বর কোশ্চেন পর্যন্ত। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন 29 কি বলেছে? পরিষ্কার রাত্রির আকাশ মেঘাচ্ছন্ন রাত্রির আকাশের তুলনায় শীতল হয় নিম্নলিখিত কোন কারণের জন্য? এ ঘনীভবন, বি বিকিরণ বা রেডিয়েশন, সি সূর্যতাপীয় ফল বা সোলার ইনসোলেশন, ডি সঞ্চালন পরিবহন অথবা কন্ডাকশন। তাহলে আমরা যদি দেখি অপশনগুলো আগে একটু বুঝে নিই। দেখো, ঘনীভবন কন্ডেনসেশন জলীয় বাষ্প যে প্রক্রিয়ায় জলকণায় পরিণত হয়, যেটা মূলত মেঘ তৈরির ক্ষেত্রে আমরা দেখে থাকি, তাকে আমরা বলি ঘনীভবন। তাহলে শীতের রাত্রির সঙ্গে এর কোনো রেসপন্সিবিলিটি নেই। মেঘ তৈরির ক্ষেত্রে ঘনীভবন প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রেডিয়েশন বা বিকিরণ, এটা কি না সূর্য থেকে দুটো হয়, দু ধরনের রেডিয়েশন। একটা হচ্ছে সূর্য থেকে যে রশ্মিটা আসে আমরা ক্ষুদ্র তরঙ্গ রূপে আমরা জানি, কিন্তু আর্থ সারফেসের দিকে যেটা ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে, আর পৃথিবী থেকে যেটা বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যায়। এই দুটোকেই আমরা একটাকে বলা হয় সোলার রেডিয়েশন আর একটা বলা হয় টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। তো রেডিয়েশনটা নিয়ে আমরা একটু পরে আসছি, তার আগের অপশনগুলো দেখিনি। সি কি বলেছে? সূর্যতাপীয় ফল, সোলার ইনসোলেশন। সোলার ইনসোলেশন কি? এই সূর্য থেকে যে রশ্মিটা আমাদের পৃথিবীর দিকে ছুটে আসছে সেটাকে আমরা বলছি সোলার ইনসোলেশন। এর আমরা জানি এর কিছুটা অ্যালবেডো হয়, কিছুটা এফেক্টিভ হয়, কিছুটা হয় না। নেক্সট বলেছে কন্ডাকশন বা সঞ্চালন কি না আর্থ সারফেস থেকে যে তাপটা ধীরে ধীরে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে উপরের দিকে চলে যাচ্ছে তাকে আমরা বলছি কন্ডাকশন, অর্থাৎ সংস্পর্শে বায়ুমণ্ডল আর্থ সারফেসের সঙ্গে বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকার কারণে যে তাপের ধীরে ধীরে পরিচলনটা হচ্ছে বা পরিবহনটা হচ্ছে। তো বিকিরণটা কি? তাহলে বিকিরণটা কখন হয়? এই যে বললাম যে বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যায়, কিন্তু যদি রাতের আকাশে মেঘ অবস্থান করে তাহলে কি হয়? এই যে বিকিরণটা যাচ্ছে, মেঘ কি করবে? এই বিকিরণটাকে অ্যাবজর্ব করে নেবে। কারণ আমরা জানি যে ক্লাউড কিন্তু সৌরশক্তিকে প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করে রাখে নিজেদের মধ্যে। তো যখনই ও অ্যাবজর্ব করে নেবে তখনই ও কি করবে? যে বাইরের তাপটাকে আর ফিরে যেতে দেবে না এবং পুনরায় ও প্রতিফলিত করে আবার আর্থ সারফেসে পাঠিয়ে দেবে। অ্যাবজর্ব করে ঠিক না, প্রতিফলিত, তাহলে আবার পাঠিয়ে দেবে। তার মানে এই অংশটাতে যে টেম্পারেচারটা ফিরে মহাকাশে চলে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু যেতে পারবে না, সেটা পৃথিবীর মধ্যে আবার থেকে যাবে। তো এই কারণে আমরা যদি দেখি পরিষ্কার রাত্রি যদি হতো, এখানে যদি মেঘ না থাকতো তাহলে কি হতো? সরাসরি ওটা মহাকাশে ফিরে চলে যেতে পারত। যেহেতু মেঘ থাকার কারণে যেতে পারছে না, তার কারণে আমাদের কি হয়? পৃথিবীতে বেশি গরম অনুভূত হয়। তাহলে সেই জন্য দেখবে যখন শীতকালে আকাশে মেঘ হয় বা বৃষ্টি হয় তখন দেখবে তার আগের বা পরের দিনের তুলনায় একটু উষ্ণতা বেশি হয় বা গরম বেশি লাগে। ঠিক এই কারণে তার মানে এখানে আমাদের অপশন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বি, যে রেডিয়েশন এফেক্টের কারণেই কিন্তু আমরা দেখতে পাই যে পরিষ্কার রাতের আকাশের তুলনায় আকাশ অনেক শীতল হয়, কার তুলনায়? মেঘাচ্ছন্নতা আকাশের তুলনায়। ওকে, 29 হলো। এবার চলেছে 30 নম্বর কোশ্চেনে কি বলেছে? কোন আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরীয় লাইট হাউস বলা হয়? এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, একদম বেসিক ছোটবেলায় জিওগ্রাফিতে আমরা পড়েছি যে কোনটাকে বলা হয় লাইট হাউস। এ মাউন্ট এটনা, বি মাউন্ট ভিসুভিয়াস, সি ফুজিয়ামা, ডি মাউন্ট স্ট্রম্বোলি। এর মধ্যে আমরা যদি দেখি এটনা, ভিসুভিয়াস এবং স্ট্রম্বোলি প্রত্যেকটাই কিন্তু আমরা ইতালিতে অবস্থিত, অর্থাৎ ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। কিন্তু এর মধ্যে যেটা একমাত্র ফুজিয়ামাটা কোথায় অবস্থিত? জাপানে। তার মানে প্রথমেই আমাদের সি অপশনটা ক্যান্সেল হয়ে যায়, কারণ ফুজিয়ামা জাপানে অবস্থিত। তো জাপানের হনসু দ্বীপ বলে একটা দ্বীপ আছে, সেখানে অবস্থিত। আচ্ছা, এবার ভিসুভিয়াস, সেটা কিন্তু মাউন্ট ভিসুভিয়াস ইতালিতেই অবস্থিত, কিন্তু এটা একটা সক্রিয় আগ্নেয়গিরি এবং এটনাও একটি সক্রিয়, অর্থাৎ এটনা এবং ভিসুভিয়াস এই দুটোই কিন্তু একটা সক্রিয় আগ্নেয়গিরি। কিন্তু আমরা যেটাকে বলি সেটা হচ্ছে মাউন্ট স্ট্রম্বোলিকে বলা হয় ভূমধ্যসাগরীয় লাইট হাউস, কারণ এখান থেকেই আমরা যারা জাহাজ বা বড় বড় সমুদ্রে পাড়ি দিত তারা ওই লাইট হাউসটাকে দেখে দিক মানে এই স্ট্রম্বোলি আগ্নেয়গিরিটা দেখে দিক নির্ণয় করতে পারতো, সেই জন্য এটাকে আমরা বলা হয় লাইট হাউস। নেক্সট, আচ্ছা এখানে আমি আরো কয়েকটা ইনফরমেশন একটু দিয়ে রাখি যে ভারতবর্ষের আগ্নেয়গিরির বা যদি আমরা ভলকানোতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেখানে এগুলো আলোচনা করবো, তাও আমি একবার বলে রাখছি যে ভারতে কতগুলো ভলকান আছে।
বা ভারতে কতগুলো আগ্নেয়গিরি রয়েছে। তার মধ্যে ভারতে একটি মাত্র আগ্নেয়গিরি রয়েছে যেটা কিন্তু অ্যাক্টিভ, সেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড। এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়াও ভারতবর্ষের আরও কিছু আগ্নেয়গিরি রয়েছে যেগুলো কিন্তু সুপ্ত আগ্নেয়গিরি, যেমন ধসি হিলস অ্যান্ড তোসান হিলস হরিয়ানার, লোকটাক লেক মণিপুর এবং ধিনোধার হিলস ইন গুজরাট। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আরও যে দুটো আগ্নেয়গিরি রয়েছে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে বার্তাং আইল্যান্ড আর একটা হচ্ছে নারকোন্ডাম আইল্যান্ড। এই নারকোন্ডামটা কিছুদিন আগে পর্যন্ত অ্যাক্টিভ ছিল, কিন্তু বর্তমানে এটা ডরমেট হয়ে গেছে। সুতরাং ভারতবর্ষে একটি মাত্র অ্যাক্টিভ আগ্নেয়গিরি, সেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড। নেক্সট চলে যাই আমরা 31। কি বলেছে না, চুক্তির ফলে নিম্নে বসে যাওয়া অংশটির নাম কি? অর্থাৎ যখন ফল্ট হয় বা চুক্তি হয় তখন তার নিচে যে অংশটা বসে যায় সেটাকে আমরা কি বলি? এ হোস্ট, সি গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি, বি কারেন্ট, ডি গ্রবেন। এর মধ্যে থেকে আমরা এই কারেন্টটা হবে না, হোস্ট, রিফট ভ্যালি এবং গ্রবেন এর মধ্যে যে কোনো একটা হতে পারে। দেখো হোস্ট যখন দুটো চুক্তি হয় তখন হোস্ট আমরা কাকে বলি? আমি এখানে ছবির মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করছি। দেখো এইখানে দুটো চুক্তির ফলে নর্মাল ফল্ট, তার ফলে এই অংশটা বসে গেছে, আর এই যে উঁচু উঁচু অংশগুলো এগুলোকে আমরা বলি হোস্ট। এগুলোকে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বর্ণনা করা হয়ে থাকে। আচ্ছা, এবার তাহলে ওপরের দিকে যেহেতু উঠে গেছে তার মানে হোস্টটা হবে না, হবে কোনটা? রিফট ভ্যালি এবং গ্রবেন এর মধ্যে যে কোনো একটা হওয়া উচিত। এবার দুটোকেই কিন্তু আমরা বলি, রিফট ভ্যালিকেও যেমন আমরা নিচের এই অংশটা যেটা বসে গেছে সেটাকে রিফট ভ্যালি বলা হয়, আবার এটাকে গ্রবেনও বলা হয়। কিন্তু যখন রিফট ভ্যালিটা একটু ছোট আকৃতির হবে তখন আমরা এটাকে কখনো কখনো গ্রবেন বলে থাকি, কিন্তু এটা কোনো ডিস্ট্রিক্ট ডিফারেন্স নয়, এটা জাস্ট একটা টার্মিনোলজিক্যালি বিষয়। এর মধ্যে কিন্তু দুটোরই কোনো ডিফারেন্স হয় না, কিন্তু তবুও মনে রাখবে যে যখন একটু ছোট আকৃতির হবে তখন তাকে আমরা গ্রবেন বলবো, অর্থাৎ রিফট ভ্যালিটা যখন ছোট হয়ে যাবে। ক্লিয়ার? সেখানে আরেকটা জিনিস, এই ছবিটা দেখো কি বলেছে, র্যাম্প ভ্যালি। রিফট ভ্যালি যেমন রয়েছে তেমনি র্যাম্প ভ্যালিও হয়ে থাকে। এইটা কখন সৃষ্টি হয়? এই র্যাম্প ভ্যালিটা সৃষ্টি হয় যখন রিভার্স ফল্ট হয়। এটা নর্মাল ফল্টে কি হয় যে যেটা আমরা হ্যাঙ্গিং ওয়াল বলি সেটার থেকে পদামূলটা বা হ্যাঙ্গিং ওয়ালটা নিচের দিকে বসে যায় ফুটমূলের তুলনায়, কিন্তু এর ক্ষেত্রে উল্টোটা হয় কি না, গ্রস্ত উপত্যকা বরাবর দুটো হোস্ট পরস্পরের কাছে চলে আসে রিভার্স ফল্টের কারণে, তখন যে ধরনের উপত্যকা সৃষ্টি হয় তখন তাকে আমরা বলছি র্যাম্প ভ্যালি। এটা মনে রাখবে যে রিভার্স ফল্টের ফলে কিন্তু র্যাম্প ভ্যালি সৃষ্টি হয়। যেমন আমাদের আমরা যদি দেখি ব্রহ্মপুত্র নদীর যে উপত্যকা সেটাও কিন্তু একটা র্যাম্প ভ্যালির উদাহরণ। ওকে, নেক্সট আমরা চলে যাই। দেখো ভারতের নর্মদা নদীর উপত্যকা এবং ঝাড়খণ্ডের দামোদর উপত্যকা কিন্তু এই রিফট ভ্যালির উদাহরণ, যেমন রাইন নদীর উপত্যকা রয়েছে রিফট ভ্যালির উদাহরণ। নেক্সট আমরা চলে এসি 32। কি বলেছে না, নদীর বিপরীত ঢালে যে নদী প্রবাহিত হয় সেটি হলো, অর্থাৎ দ্বীপের বিপরীতে যে নদীটা প্রবাহিত হয় তাকে কি বলে? তো এ পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট রিভার, বি পুনর্ভবা নদী বা রিসিকুয়েন্ট রিভার অথবা সেকেন্ডারি কনসিকুয়েন্ট স্ট্রিম। এখানে এই অপশনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। সি অসঙ্গত নদী বা ইনসিকুয়েন্ট রিভার, ডি বিপরীত নদী বা অবসিকুয়েন্ট স্ট্রিম অর অ্যান্টি ড্রিপ স্ট্রিম। তাহলে হচ্ছে নদীর বিপরীতে যেটা প্রবাহিত হয় এখানেই কিন্তু বুঝে যাবে যে এটাকে আমরা অ্যান্টি ডিপ স্ট্রিম বলে থাকি, বা বিপরা নদীও বলা হয়, বিপরীতমুখী নদী বলা হয়। কিন্তু এইগুলো কোনগুলো সেটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এখানে আরেকটা নদী থাকে যেটাকে আমরা কনসিকুয়েন্ট স্ট্রিম বলি বা ডিপ স্ট্রিম বলি, অথবা মাস্টার কনসিকুয়েন্ট রিভার বলা হয় বা স্ট্রিম বলা হয়। তাহলে সেইটা আমরা একটা ছবির মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝে যাব। দেখো এখানে আমি একটা গ্রাফ বা ছবি তুলে ধরেছি যার মাধ্যমে এই বিষয়টা বুঝবো। এটা একটা ইউনিক্লাইনাল স্ট্রাকচার। এই ইউনিক্লাইনাল বা একনত ভূমিরূপ গঠনযুক্ত অঞ্চলে এই নদী ব্যবস্থাটা সাধারণত গড়ে ওঠে, যেটাকে আমরা বলা হয় জাফরি রুফি জলনির্গম প্রণালী। তো কিভাবে গড়ে উঠছে দেখো। কেন এটাকে ইউনিক্লাইনাল বলছি? কারণ এই যে শিলাস্তরের নথিগুলো দেখো যে কোনো একদিকে আছে, এই দিকে আছে, ফলে একে আমরা ইউনিক্লাইনাল বলছি। এবার ভূমির ঢাল অনুসারে, প্রাথমিক ঢাল অনুসারে প্রধান যে নদীটা প্রবাহিত হয়েছে নদীকে অনুসরণ করে, শিলাস্তরের নদী এই দিকে আছে, আমরা যদি ধরে নিই তাহলে লেফট থেকে রাইটের দিকে শিলাস্তরের নদী আছে, নদীটাও কিন্তু লেফট থেকে রাইটের দিকে প্রবাহিত হয়েছে। সেই জন্য একে আমরা বলছি কি কনসিকুয়েন্ট স্ট্রিম অথবা ডিপ স্ট্রিম অথবা মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিম। কেন ডিপ স্ট্রিম বলা হলো? যেহেতু এই নদীর অনুসরণ করে প্রবাহিত হয়েছে।
এবার যখনই একটা বড় নদী প্রবাহিত হবে তার সঙ্গে সঙ্গে আরো কিছু শাখা নদী ও উপনদী সেগুলো সৃষ্টি হবে। তাহলে এখানে আমরা মূলত যেগুলো দেখবো সেগুলো উপনদী। দেখো এই যে একটা অংশ রয়েছে, এখানে উপত্যকা রয়েছে, আবার এখানে উচ্চভূমি রয়েছে, আবার এখানে উপত্যকা রয়েছে। তাহলে এই উপত্যকার দুদিক থেকে দুটো নদী প্রবাহিত হবে, এদিক থেকে একটা প্রবাহিত হয়েছে, আবার এখানে দেখো এদিক থেকে একটা প্রবাহিত হয়েছে। একই রকম ভাবে এই অংশ থেকে মূল নদীর সঙ্গেও একটা নদী প্রবাহিত হয়েছে। এখানে এই গ্রাফটা আরো সুন্দরভাবে বুঝতে পারবে, এদিক থেকে একটা ওদিক থেকে একটা, বিভিন্ন দুই দিক থেকে দুটো দুটো করে নদী এসেছে। তাহলে এই নদীগুলোকে কি বলা হয়? এই নদীটাকে বলা হচ্ছে যেটা কনসিকুয়েন্ট রিভার সৃষ্টি হওয়ার পর তার সঙ্গে আড়াআড়ি ভাবে বা প্রায় সমকোণে এসে মিলিত হচ্ছে। এই যে সমকোণ প্রধান নদী তার সঙ্গে সমকোণে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিলিত হচ্ছে এই অংশটাতে, তখন তাকে আমরা কি বলছি? পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট স্ট্রিম। তাহলে এদিক থেকে একটা পরবর্তী নদী আছে, এদিক থেকে একটা পরবর্তী নদী, আবার এখানে এখানে সবগুলি কিন্তু পরবর্তী নদী। তাহলে এই পরবর্তী নদী যখনই সৃষ্টি হলো, সেই নদীর উপত্যকার সঙ্গে আবার কিছু ছোট ছোট উপনদী সৃষ্টি হবে। সেটাকে আমরা কি বলছি? দেখো এদিক থেকে যে নদীটা সৃষ্টি হয়েছে, যেটা অনুগামী নদীর সঙ্গে সমান্তরালে, অর্থাৎ এই অংশ বরাবর দেখো এদিকে প্রবাহিত হয়েছে, এর সঙ্গে সমান্তরালে, এই অংশের সঙ্গে এই অংশে সমান্তরালে প্রবাহিত হয়েছে, এবং অনুগামী নদী যেদিকে প্রবাহিত হয়েছে সেই দিকেই প্রবাহিত হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? পুনর্ভবা নদী বা রিসিকুয়েন্স স্ট্রিম অর সেকেন্ডারি কনস্টিকুয়েন্ট স্ট্রিম। কেন সেকেন্ডারি? কারণ যেহেতু প্রাইমারি বা কনসিকুয়েন্ট রিভার সৃষ্টি হওয়ার পরে এটা সৃষ্টি হয়েছে, সেই জন্য একে আমরা বলছি সেকেন্ডারি কনসিকুয়েন্ট স্ট্রিম। ঠিক একই রকম এদিক থেকে স্লোপ থেকে যেমন একটা নদী সৃষ্টি হবে, তার বিপরীত দিক থেকে এই অংশ থেকে বা এই অংশ থেকেও একটা নদী সৃষ্টি হবে। এই নদীটা দেখো এর বৈশিষ্ট্য কি? এটা নদীর বিপরীত দিকে প্রবাহিত হয়েছে। এই যে এই নদীটা নদীর বিপরীত দিকে, নদী ছিল এদিকে, নদী প্রবাহিত হচ্ছে ওই দিকে। আবার কনসিকুয়েন্ট স্ট্রিম যেদিকে প্রবাহিত হচ্ছে তার ঠিক বিপরীত দিকে। কনসিকুয়েন্ট স্ট্রিম কোন দিকে? বাম থেকে ডান দিকে, আর বিপরীত নদী ডান থেকে বাম দিকে প্রবাহিত হচ্ছে, সেই জন্য একে বিপরীতমুখী নদী বা অবসিকুয়েন্ট স্ট্রিম বলা হয়। আর অ্যান্টি ডিপ স্ট্রিম যেহেতু নদীর বিপরীত দিকে প্রবাহিত হয়েছে, সেই জন্য একে অ্যান্টি ডিপ স্ট্রিমও বলা হচ্ছে। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা ক্লিয়ার হলো। এখান থেকে এই অপশনটা না দিয়ে অন্য কোনো অপশন থেকে কোশ্চেন আসতে পারে, তার জন্য আমি তোমাদের এটা তুলে ধরলাম। নেক্সট চলে যাই 33তে কি বলেছে? উচ্চতার জন্য নিম্ন সীমার নিচে নদীর নিম্নক্ষয় সংঘটিত হয় না, তাকে কি বলা হয়? কি বলেছে? যে উচ্চতা যখন হ্রাস পাচ্ছে, মানে উচ্চতা বলতে এখানে উচ্চতা বৃদ্ধি নয়, উচ্চতা হ্রাস পাচ্ছে, তখন যে নিম্ন সীমায় এসে নদী তার নিম্ন ক্ষয় সংঘটিত হয় না, অর্থাৎ নদী তার নিম্ন ক্ষয় করে না, তাকে কি বলা হয়? এ লোয়ার লেভেল, বি সমুদ্রতল বা মিন সি লেভেল, সি ডেটাম লেভেল অর লাইন, ডি ভূমিতল বা বেস লেভেল। তাহলে কোনটা হতে পারে? দেখো লোয়ার লেভেল বা নিম্নতল এটা একটা ইন জেনারেল শব্দ, এটা কিন্তু এই নদীর নিম্ন ক্ষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আরেকটা জিনিস আছে ডেটাম লেভেল। এই ডেটাম লেভেলটাও কিন্তু নদীর ক্ষয়ের সঙ্গে যুক্ত নয়। এটা কিন্তু আমরা সার্ভে যারা করেছি, ডাম্পি লেভেল সার্ভে করার সময় আমরা একটা আরবিটারি উচ্চতা ধরে নিই, যেখান থেকে আমরা রিডিউস লেভেলগুলোকে ক্যালকুলেট করি, সেই লেভেলটাকে আমরা কি বলি? ডেটাম লেভেল। অর্থাৎ এটাও তুমি তোমার মতো করে ধরতে পারো, বা পরীক্ষার সময় সেখানের উচ্চতা বা স্পট হাইটটাকে অনেক সময় ধরা হয়ে থাকে। তাহলে এটাও কিন্তু নয়, কারণ এটা তো নদীর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। নেক্সট রয়েছে মিন সি লেভেল এবং বেস লেভেল, এই দুটোর সঙ্গে সম্পর্কযুক্ত। মিন সি লেভেল কোনটা? মিন সি লেভেল হচ্ছে আমাদের গড় সমুদ্রপৃষ্ঠ, যার থেকে কোনো বস্তুর উচ্চতা আমরা নির্ণয় করে থাকি। যেমন আমাদের হিমালয়ের উচ্চতা আমরা যদি ধরি 8850 মিটার, এই উচ্চতাটা কোথা থেকে ধরা হয়? মিন সি লেভেল থেকে। এবার এই মিন সি লেভেল কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। ভারতবর্ষের মিন সি লেভেল ধরা হয় মুম্বাইয়ের সমুদ্র পৃষ্ঠ থেকে। মুম্বাইয়ের যে সি কোস্ট, সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন যে বস্তুগুলো আছে তার উচ্চতা নির্ণয় করা হয়েছে। তাহলে এভারেস্টের উচ্চতা 8850 মিটার, সেটা কিন্তু ওই মুম্বাইয়ের সি লেভেল থেকে। অর্থাৎ এখানে নদী তার শেষ সীমায় পৌঁছতে পারে অথবা নাও পৌঁছতে পারে, এর নিচেও নদী কিন্তু ডিপলি ক্ষয় করতে পারে। কিন্তু যেখানে পৌঁছতে পারে এবং যেখানে পৌঁছে নদী তার নিম্নক্ষয় বন্ধ করে দেবে, সেটা হচ্ছে বেস লেভেল। এই বেস লেভেল কথাটা প্রথম কে ব্যবহার করেছিলেন জানো? এই বেস লেভেল কথাটি প্রথম ব্যবহার করেছিলেন জে ওয়েসলি পাওয়েল বলা হয়, একে আমরা পাওয়েল নামেই চিনি। জন ওয়েসলি পাওয়েল 1875 সালে প্রথম তিনি এই বেস লেভেল শব্দটি ব্যবহার করেছিলেন। তাকেই কিন্তু ক্ষয়ের শেষ সীমা হিসেবে তিনি নির্দেশ করেছিলেন। তাহলে বেস লেভেল কনসেপ্টে আমরা এখানে রাইট হবে, যেখানে নদী ক্ষয়ের শেষ সীমায় পৌঁছায়, এবং কনসেপ্টটা কে দিয়েছিল? জন ওয়েসলি পাওয়েল 1875 সালে।
এই অংশ থেকেও কিন্তু কোশ্চেন থাকে। নেক্সট চলে যাই আমরা 34। উচ্চ জোয়ার ও নিম্ন জোয়ার, অর্থাৎ উচ্চ ও নিম্ন জোয়ার, সরি এটা উচ্চ জোয়ার ও নিম্ন জোয়ার হবে, এখানে ভাটার হবে না, মধ্যবর্তী অংশকে কি বলা হয়? উচ্চ জোয়ার ও নিম্ন জোয়ারের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? এ তটভূমি বা কোস্টল্যান্ড, বি বিচ, সি অগ্রতট বা অফশোর, ডি ব্যাকশোর বা পশ্চাৎ তটভূমি। এটাও আমরা একটা গ্রাফের মাধ্যমে জিনিসটা বুঝবো, তাহলে আরো সুন্দর হয়ে যাবে। দেখ, এটা হচ্ছে কোনো একটা কোস্টাল এরিয়ার, এটা একটা ডিউন, যেগুলো কোস্টাল স্যান্ড ডিউনস বলে। দু ধরনের স্যান্ড ডিউনস হয়, একটা হচ্ছে কোস্টাল স্যান্ড ডিউনস আর একটা হচ্ছে ডেজার্ট স্যান্ড ডিউনস। এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা তোমরা কি আমাকে জানাও, কমেন্ট করে জানিয়ে। ওকে, এবার দেখো কি বলেছে। এই ডিউনের পাদদেশ থেকে, যেখান থেকে ক্লিফটা শেষ হয়ে ডিউনটার থেকে যে লাইনটা হয়, সেইটাকে আমরা কি বলি? লিমিট অফ স্ট্রম। অর্থাৎ এই জোনটা কখন তৈরি হয় বা এই এতদূর পর্যন্ত ওয়েভটা কখন আসে, যখন স্ট্রম ওয়েদার, সাইক্লোন হয় বা অন্য কোনো ইভেন্ট হতে পারে, তখন যে ওয়েভটা তৈরি হয় তখন এটাকে আমরা লিমিট অফ স্ট্রম ওয়েভ বলি। আর হাই টাইড এবং লো টাইডের যে অংশটা, অর্থাৎ পূর্ণিমার সময় বা ভরা কটালে যে জোয়ারটা আসে এবং মরা কটালের সময় যে লো টাইডটা থাকে, সেই দুটো লাইনের মধ্যে আমাদের যে অংশটা থাকে তাকে আমরা কি বলি? অফশোর। তাহলে এখানে আমাদের অপশন হয়ে যাবে অফশোর বা অগ্রতট। আর ব্যাকশোর হলে কোনটা হতো? লো টাইড থেকে স্ট্রম লেভেল, স্ট্রম টাইড বা লিমিট অফ স্ট্রম ওয়েভ যেটাকে আমরা বলছি ডিউনের পাদদেশ পর্যন্ত, সেটাকে আমরা কি বলছি? ব্যাকশোর। আর একদম এই ব্যাকশোর থেকে আপ টু লো টাইড পর্যন্ত যে অংশটা থাকে তাকে আমরা কি বলছি? বিচ বা সৈকত। আর তটভূমি কোনটা? একদম এই কোস্টাল এরিয়াটাকে আমরা একদম একদম ডিউন এবং সমস্ত কিছুকে ইনক্লুড করে সমুদ্রের তলদেশ পর্যন্ত অংশটাকে আমরা বলছি কোস্টল্যান্ড বা তটভূমি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উচ্চ ও নিম্ন জোয়ারের মধ্যবর্তী অংশটাকে আমরা বলবো অফশোর বা অগ্রতট। নেক্সট 35 কি বলেছে? হিমবাহের পিছনে যে গভীর হিমবদির বা ফাটল তৈরি হয় তাকে কি বলা হয়? অর্থাৎ হিমবাহের পেছনে, ছবি দেখলে আমরা এটাকে বুঝতে পারবো, তার আগে আমরা অপশনগুলো একবার দেখে নিই। কি বলেছে? অ্যারেট বা অ্যারেটি, চূড়া বা হর্ন, সার্ক বা যেটাকে আমরা করি নামেও চিনি, এবং বাগসরুন্ড। তাহলে আমরা গ্রাফটা দেখে নিই। দেখো, ফাটলটা বলতে কোনখানে অবস্থানটাকে বোঝানো হয়েছে সেইটাকে দেখো। এটা হচ্ছে রক, শিলাগাত্র, মানে পর্বতের যে গাত্র, তার উপর এই অংশে হিমবাহগুলো সঞ্চিত হয়েছে এবং এই অংশ দ্বারা হিমবাহ প্রবাহিত। এই পর্বত গাত্র এবং হিমবাহের মধ্যবর্তী টানের কারণে এই অংশে একটা ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলটাকে জানতে চাইছে এটাকে কি বলে ডাকা হয়। অলরেডি তোমরা ছবি থেকে বুঝতে পেরেছো, এটাকে বলা হচ্ছে বাগসরুন্ড। আর এর মধ্যে যে ফাটলগুলো সৃষ্টি হয়, ছোট ছোট ফাটল, অর্থাৎ উপরের পৃষ্ঠে, তাকে বলা হয় ক্রেভাস। এই বাগসরুন্ড কিন্তু যারা পর্বত আরোহণ করে, হিমালয়ের এভারেস্টের বিভিন্ন চূড়ায় যায়, তাদের ক্ষেত্রে এই অংশটা খুবই বিপজ্জনক, কারণ এটা বোঝা যায় না, হালকা একদম একটা ছোট্ট বরফের লেয়ার দ্বারা এটা আবৃত থাকে এবং যখনই তুমি এখানে পৌঁছবে তখনই ওর মধ্যে প্রবেশ করবে। ফলে পর্বতগাত্র এবং হিমালয়ের এই গ্লেসিয়ারের মধ্যে যে ডিফারেন্স বা ফাটলটা থাকে তাকে আমরা বলি হিমবদির। আবার ওই গ্লেসিয়ারের ওপরের অংশে যে ফাটলটা সৃষ্টি হয় তাকে বলা হয় ক্রেভাস। এই দুটো ফাটল কিন্তু মনে রাখবে। ওকে, পরবর্তী অংশগুলো আমরা হিমালয়ের ওই অংশে আলোচনা করব, তবুও জাস্ট আমি এখানে গ্রাফের মাধ্যমে আমরা এই হর্ন, অ্যারেটি এবং সার্ক কাকে বলে দেখে নিই। দ্য হর্ন পিরামিডের চূড়ো, তো তিন দিক থেকে তিনটে অ্যারেটি এসে যখন একটা চূড়া সদৃশ্য বা এইভাবে পিক সদৃশ্য একটা ভূমিরূপ তৈরি করবে তাকে আমরা হর্ন বলছি। আর ওই যে শিরাগুলো বা রিজগুলোকে আমরা বলছি অ্যারিটি। আর আর্ম চেয়ারের মতো যে ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি সার্ক বা করি। এই অংশগুলোতে যখন জল জমা হয়, যে হ্রদের সৃষ্টি হয়, তাকে আমরা টার্ন বলি। ক্লিয়ার? আরো বিভিন্ন ফিচার্সগুলো আছে, আমরা পরবর্তী গ্লেসিয়ারের যখন আলোচনা করব তখন সেখানে আমরা জানবো। নেক্সট চলে হচ্ছে 36। কি বলেছে? সময় নির্ভর ভূমিরূপের বিবর্তন এই প্রকার মডেলের উদ্ভব কে? অর্থাৎ টাইম ইনডিপেন্ডেন্ট, সময় নির্ভর নয়, টাইম স্বাধীন, এখানে এই ধরনের ভূমিরূপের প্রবর্তক কে? এ ডেভিস, বি হ্যাক, সি পেঙ্ক, ডি চোরলি। কে ডেভিসের তত্ত্বে আমরা যদি দেখি, ডেভিসের তত্ত্বে ডেভিস সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিল কিন্তু সময়কে, টাইমকে, তার মানে এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট নয়। হ্যাক ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি, যেখানেও কিন্তু একই রকম ভাবে সময়কে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পেঙ্ক এবং চোরলে একদম আধুনিক তত্ত্ব। আমরা এখানে তাদের থিওরিগুলো দেখে নিই। দেখো, ডেভিসের তত্ত্ব 1899 সালে, সাইক্লিক কনসেপ্ট, যেখানে তিনি ইউথ, ম্যাচিওর এবং ওল্ড এই তিনটে স্টেজের কথা বলেছিলেন।
পেঙ্ক 1924 সালে তার তত্ত্বটা দিয়েছিল, যেটাকে আমরা বলি টেকটনিক্যাল উত্তোলনের হার এবং ক্ষয়ের হারের সঙ্গে সামঞ্জস্য। একের তত্ত্বে কি বলেছে, নন সাইক্লিক থিওরি আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম মডেলের প্রবক্তা ছিলেন তিনি। চোরলে আধুনিক ভূগোলের অন্যতম চিন্তাবিদ। চোরলে এবং স্কুমের ডাইনামিক মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা রয়েছে। তো এখানে আমরা যদি দেখি এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পেঙ্কের কনসেপ্ট, যিনি কিন্তু ডেভিসের তত্ত্বের সমালোচনার সময় এই টাইম ডিপেন্ডেন্ট বিষয়টাকে ক্রিটিসাইজ করেছিলেন। সুতরাং এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে পেঙ্ক। ওকে, নেক্সট আমরা চলে যাব 37 কি বলেছে, শিলা ও খনিজের স্থিতিশীল ও স্থানিক রাসায়নিক বিয়োজন হলো 1 আবহবিকার, 2 রাসায়নিক অববিকার, 3 যান্ত্রিক অববিকার, 4 পুঞ্জিত ক্ষয়। অর্থাৎ কি বলেছে, শিলা ও খনিজের স্থিতিশীল বা স্থানিক রাসায়নিক বিয়োজন কে আমরা কি বলি, কোন ধরনের আবহবিকার বলা হয়। এখানে আমাদের হয়ে যাবে, যেহেতু রাসায়নিক কথাটা রয়েছে তাহলে আমাদের হয়ে যাবে রাসায়নিক আবহবিকার। একদমই সোজা এবং কমন একটা কোশ্চেন। নেক্সট আমরা চলে আসি 38 কি বলেছে, সলিফ্লাংশন, যেটাকে আবার বলা হয় কনজেলিফ্লাংশন, কোথায় দেখা যায়, মরু অঞ্চল বা ডেজার্ট রিজিয়ন, আর্কটিক রিজিয়ন, ঊষর অঞ্চল বা অ্যারিড রিজিয়ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা ইকুয়েটোরিয়াল ক্লাইমেটের রিজিয়ন। দেখো সলিফ্লাংশন একটা প্রবাহ, যেখানে আমরা বলতে পারো মাস মুভমেন্টের ওয়ান অফ টাইপ, যেটা কিন্তু আমরা দেখতে পাই মূলত আর্কটিক রিজিয়নে। কারণ কি না, এখানে এই সলিফ্লাংশনটা হয় ওয়াটার এবং গ্লেসিয়ার অর্থাৎ আইস দুটোর একসঙ্গে প্রবাহকে আমরা সলিফ্লাংশন বলে থাকি। এই সলিফ্লাংশন কনসেপ্টটা প্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি ছিলেন জে.জি. অ্যান্ডারসন। 1906 সালে প্রথম সলিফ্লাংশন শব্দটি ব্যবহার করেছিলেন। পেরিগ্লেসিয়াল অর্থাৎ যেখানে জল ও হিমবাহের কার্যকারিতা আমরা দেখতে পাই, সেই অংশের ভূমিরূপের যে প্রবাহ তাকে আমরা সলিফ্লাংশন বলে থাকি। ওকে, নেক্সট 39 কি বলেছে, লোকেশনাল অ্যানালাইসিস কার সঙ্গে যুক্ত বা অবস্থানিক বিশ্লেষণ। 1 কার্লো সয়ার, 2 পিটার হ্যাগেট, 3 রিচার্ড হাডসন এবং 4 নম্বর গোল্ড। তাহলে আমরা যদি দেখি এখানে কে হতে পারে, আমরা জানি কার্লো সয়ার তার যে তত্ত্বটা রয়েছে সেটা হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ। পিটার হ্যাগেট র্যাডিক্যাল জিওগ্রাফির অন্যতম একজন সাপোর্টার ছিলেন এবং তিনি 1950-এর দশকে লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি 1965-এ তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বই ছিল, যার মাধ্যমে তিনি এই লোকেশনাল অ্যানালাইসিস বিষয়টাকে এক্সপ্লেন করেছিলেন। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে পিটার হ্যাগেট। অন্যান্য অপশনগুলো যদি আমরা দেখে নিই, রিচার্ড হাডসন, তার একটা বিখ্যাত বই রয়েছে দ্য নেচার অফ জিওগ্রাফি, যেখানে তিনি এরিয়াল ডিফারেন্সিয়েশন এবং কোরোলজি কনসেপ্টটা রিজিওনাল জিওগ্রাফির সাপোর্টে তুলে ধরেছিলেন। কার্লো সয়ার যেটা বললাম কালচারাল ল্যান্ডস্কেপ, মরফোলজি অফ ল্যান্ডস্কেপ তার বিখ্যাত বই, সেখানে তিনি কালচারাল জিওগ্রাফির সাপোর্টার ক্ষেত্রে এই কালচারাল ল্যান্ডস্কেপ কথাটি তুলে ধরেছিলেন। পিটার গুল্ড একজন বিহেভিয়ারাল জিওগ্রাফার ছিলেন, মূলত মেন্টাল ম্যাপ কনসেপ্ট বা তার গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে এই মেন্টাল ম্যাপ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এই অপশনগুলো মনে রাখতে হবে আমাদের। নেক্সট চলে আসি 40 ডাই আর্টকুন্ডে কোন নামের সঙ্গে যুক্ত। এটা একটা বিখ্যাত বই, কার সঙ্গে যুক্ত দেখি, এ কান্ট, বি রিটার, সি হামবোল্ড, ডি হেটনার। তাহলে অপশনগুলোর মধ্যে আমরা অনেকেই জানি যে এটা রিটারের একটা বিখ্যাত বই, কার্ল রিটারের লেখা বিখ্যাত বই হচ্ছে ডাই আর্টকুন্ডে, যেটা 19টা খণ্ডে লেখা হয়েছিল, জার্মান ভাষায় লেখা এক বিশাল বই। ওকে, যার ডাই আর্টকুন্ডের কথার অর্থ হলো দা জিওগ্রাফি। এই কোশ্চেনটাও কিন্তু অনেক সময় আসে। এছাড়াও আমরা যদি অন্যান্যদের ব্যক্তিত্বদের দেখে নিই, তাহলে কান্টের একটা বিখ্যাত বই রয়েছে ক্রিটিক অ্যান্ড পিওর রিজন, যিনি মূলত ভৌগোলিক যে আলোচনা সেটাকে দুটো ভাগে ভাগ করেছিলেন। আর হামবোল্ড, তারও একটা বিখ্যাত, আমরা জানি যে ক্লাসিক্যাল পিরিয়ডে দুজন বিখ্যাত জার্মান ভৌগোলিক ছিলেন, একজন হচ্ছেন রিটার আর একজন হামবোল্ড, যাদেরকে যৌথভাবে ফাদার অফ মডার্ন জিওগ্রাফিও বলা হয়। যদিও ফাদার অফ জিওগ্রাফি বলা হয় এরাটোস্থেনিসকে, কারণ জিওগ্রাফি টার্মটা তিনি প্রথম ব্যবহার করেছিলেন, কিন্তু মডার্ন জিওগ্রাফি যদি বলা হয় তাহলে হামবোল্ড ও রিটারকে একসঙ্গে বলা হয়ে থাকে। তো ফিজিক্যাল জিওগ্রাফির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিলেন হামবোল্ডের, তার বিখ্যাত গ্রন্থ কসমস, এখান থেকেও আসে কসমস এবং আর্টকুন্ডে কার লেখা বা কিছু। হেটনারের মূলত তিনি কোরোলজি বা রিজিওনাল জিওগ্রাফির প্রসঙ্গে কাজ করেছিলেন, যার থেকেই পরবর্তীকালে রিচার্ড হাডসন তার ওই রিজিওনাল যে এরিয়াল ডিফারেন্সিয়েশন বা রিজিওনাল জিওগ্রাফির ধারণাটা আরও সুদূর প্রসারী করেছিলেন। ওকে, নেক্সট 41 নবনিয়ন্ত্রণবাদ তত্ত্বের অবতারণা করেন কে। 1
এইচ ম্যাকিন্ডার, 2 OH কে স্পেট, 3 AJ হারবার্টসন এবং 4 জি টেলর। এর মধ্যে আমরা যদি দেখি এই নবনিয়ন্ত্রণবাদটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। এটাকে আমরা স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজমও বলা হয়ে থাকে, যেখানে একটা ট্রাফিক পুলিশের যে কনসেপ্ট রয়েছে তার সঙ্গে আমরা তুলনা করে দেখি যে যেমন ট্রাফিক পুলিশ মানুষের গতিটাকে রুদ্ধ করতে পারে, সে কোন দিকে যাবে এটা কিন্তু কখনোই ডিসাইড করতে পারে না, সে শুধু তাকে দাঁড় করাতে পারে, আবার তার গতিটাকে আবার তাকে চলাচলের জন্য নির্দেশ দিতে পারে, কিন্তু কোন দিকে যাবে সেটা কিন্তু বলতে পারে না। ঠিক তেমনি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বা এই নবনিয়ন্ত্রণবাদ তত্ত্বে একদিকে ডিটারমিনিজম কনসেপ্ট আর একদিকে পসিবলিজম কনসেপ্টের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করেছিলেন কে? এই নবনিয়ন্ত্রণবাদ। তো এই তত্ত্বের প্রবক্তা ছিলেন জি টেলর। জি টেলর তিনি প্রথম এই নবনিয়ন্ত্রণবাদ অর্থাৎ এক্সট্রিম পসিবলিজম এবং এক্সট্রিম ডিটারমিনিজমের মধ্যবর্তী একটা কনসেপ্ট তিনি এখানে ধরেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে ম্যান ইজ নেইদার এ কমপ্লিট স্লেভ টু হিজ এনভায়রনমেন্ট, অর্থাৎ স্লেভ মানে তাকে রাজত্ব করতে পারে, অর নর এন্টারলি ফ্রি ফ্রম ইট, অর্থাৎ একদমই প্রকৃতি থেকে আলাদা নয়। সুতরাং এখানে অ্যান্সার হয়ে যাবে 4 জি টেলর। এবং অন্যান্য যদি দেখি তাহলে ম্যাকিন্ডার মূলত হার্টল্যান্ড থিওরি প্রবক্তা ছিলেন, স্পেট প্রবাবিলিজম কনসেপ্টের ধারণা দিয়েছিলেন, এটা কিন্তু পসিবলিজম নয়, প্রবাবিলিজম সম্ভাব্যবাদ। এজি হারবার্টসন মূলত রিজিওনাল জিওগ্রাফির ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। নেক্সট 42, কোপেনের ধারণায় ই জলবায়ু নির্দেশ করে ড্যাশ জলবায়ুকে, অর্থাৎ কোপেনের যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আছে সেখান থেকে এই কোশ্চেনটা এসেছে। ই জলবায়ু বলতে কি বোঝানো হয়েছে? এ নিরক্ষীয় জলবায়ু, সি বি ক্রান্তীয় জলবায়ু, সি মধ্য অক্ষাংশীয় বা মিড ল্যাটিচিউডাল ক্লাইমেট, ডি মেরু প্রদেশীয় বা পোলার ক্লাইমেট। তাহলে ই বলতে আমরা জানি এ বি সি ডি ই এবং এইচ, এই 6টা ভাগে তিনি ক্লাইমেটিক জোনকে ভাগ করেছিলেন বিভিন্ন সময়ে। তো তার মধ্যে ইটা যেটা ভরে সেটা হচ্ছে মেরু প্রদেশীয় বা পোলার ক্লাইমেটকে ইন্ডিকেট করে। এখানে আমি তোমাদের ছোট্ট করে একটু একটা টেবিলের মাধ্যমে এই মেজর যে টার্মগুলো এবং তার কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে ক্লাইমেটিক সেগুলো আমি দিয়েছি, তোমরা এখান থেকেও দেখতে পারো। অথবা কোপেনের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন থেকে প্রায়শই কোশ্চেন আছে, কোন একটা ক্লাইমেটিক কোন একটা সিম্বল তুলে দিয়ে তোমাকে বলতে পারে এটা কোন ক্লাইমেটকে নির্দেশ করে। তো সেই জন্য আমাদের কোপেনের ক্লাসিফিকেশন ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা টার্ম মনে রাখতে হবে। ডিফিকাল্ট জানি, কিন্তু তবুও চেষ্টা করতে হবে। ওকে, নেক্সট আমরা চলে যাই, চলো 43 কি বলেছে? ভূগোলে ওয়েলফেয়ার প্যারাডিউম বা ওয়েলফেয়ার অ্যাপ্রোচের প্রবক্তা হলেন পিপি সেমনেভ, পি ক্লাস্টিকিন, সি গেরাসিমভ, ডি এজে হারবার্টসন। এর মধ্যে কে ভূগোলে ওয়েলফেয়ার অ্যাপ্রোচের ধারণা দেন? আচ্ছা, এখানে আমি একটা একটা কথা বলার যে এখানে ওয়েলফেয়ার অ্যাপ্রোচে আমরা যদি দেখি ডেভিড এম স্মিথ কিন্তু প্রথম এই ওয়েলফেয়ার জিওগ্রাফির ধারণাটা দিয়েছিলেন 1977 সালে। তার একটা বিখ্যাত বই ছিল হিউম্যান জিওগ্রাফি এ ওয়েলফেয়ার অ্যাপ্রোচ। তো এখানে কেন এম স্মিথের অপশনটা দেয়নি সেটা আমার জানা নেই, কিন্তু যদি কোশ্চেনে কোথাও ডেভিড এম স্মিথ থাকে তাহলে কিন্তু সেটাই প্রথম অ্যান্সার হবে। এবং তিনি যে কোশ্চেনটা করেছিলেন বা তার মূল বক্তব্য যেটা আমরা একটা কোশ্চেনের মাধ্যমে পেয়ে থাকি, হু গেটস হোয়াট, হোয়ার অ্যান্ড হোয়াই, অর্থাৎ এই মাধ্যমে তিনি কি জানতে চেয়েছিলেন? সোশ্যাল জাস্টিস, ইনইকুয়ালিটি এবং দারিদ্রতা এবং সম্পদ গ্রহণ বা সম্পদ সমস্ত স্তরের মানুষ কিভাবে সম্পদ পাচ্ছে, তাদের ডিস্ট্রিবিউশন কেমন আছে, সেই সমস্ত বিষয়গুলো জানতে এই ওয়েলফেয়ার অ্যাপ্রোচ তিনি ধারণা দিয়েছিলেন। কিন্তু এখানে আমি অপশানগুলো নিয়ে দেখলাম যে যেটা বিভিন্ন বই এবং গুগল থেকে আমি দেখলাম যে এখানে অ্যান্সারটা দিয়েছে প্লি ক্লাস্টকিন। আবার ওয়েলফেয়ার অ্যাপ্রোচের মূলত সোভিয়েত ঘরানার একজন ভৌগোলিক ছিলেন, তিনি ওয়েলফেয়ার অ্যাপ্রোচের নিয়ে আলোচনা করেছিলেন বা তার কন্ট্রিবিউশন রয়েছে প্লি ক্লাস্টকিন। কিন্তু তোমাদের যেটা বললাম যদি ডেভিড এম স্মিথ থাকে তাহলে কিন্তু ডেভিড এম স্মিথটাই হবে, ক্লাস্টকিন কিন্তু হবে না। ক্লিয়ার? তো এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, তবুও আমি যথাযোগ্য সমাধান দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট 44, বিশ্বব্যাপী উষ্ণায়ন, এখানে উন্নয়ন হয়ে গেছে, এটা উষ্ণায়ন হবে, কিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত? অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং নিম্নলিখিত কোন অপশনটার সঙ্গে সর্বাধিক ম্যাচ করে? এ সৌর কলঙ্ক, বি 2 বা গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত যোগান, 3 ওজোন স্তরের বিনাশ, 4 সাধারণ বায়ুপ্রবাহ।
অপশানগুলোর মধ্যে থেকে সাধারণ বায়ু প্রবাহিত হবে না, কারণ এটা একটা কমন জিনিস, এটা একজনের ইগনোর করা যায়। ওজোন স্তরের বিন্যাস, গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত যোগান এবং সৌরকলক। এর মধ্যে থেকে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত যোগান, এবং এটাই এর অ্যান্সার। কিন্তু এখানে আমাদের আরও কতগুলো বিষয় একটু জেনে নিতে হবে। আমি একটা এই ফিডব্যাক গ্যাস সম্পর্কে আসছি, তার আগে আমি একটা টেবিল তোমাদের দেখাবো। এই টেবিলে আমি যতগুলো গ্রিনহাউস গ্যাস আছে তাদের সিম্বল, তাদের ইম্পর্টেন্স অনুযায়ী, অর্থাৎ কত কে পার্সেন্টেজ গ্লোবাল ওয়ার্মিংয়ে হেল্প করে সেই অনুযায়ী আমি পরপর করে সাজিয়েছি। এগুলো ম্যাচিং অনেক সময় আসতে পারে, তাদের রোল কি এবং গ্লোবাল ওয়ার্মিংয়ে তাদের পোটেনশিয়ালিটিটা কতটা সেটাও আমি এখানে টেবিলে দেওয়ার চেষ্টা করেছি, এবং তাদের সোর্স কি রয়েছে। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এর পোটেনশিয়ালিটি সব থেকে তুলনামূলকভাবে অনেক কম, কার তুলনায়? ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসির তুলনায়। কিন্তু বায়ুমণ্ডলে সিএফসি 1%-এরও অনেক কম রয়েছে, মানে পার্সেন্টেজে যদি আমরা দেখি 100%-এর মধ্যে 1%-এরও অনেক কম রয়েছে ক্লোরোফ্লোরোকার্বন। ফলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট বা যেটা সব থেকে দায়ী এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু তার ক্ষমতা সিএফসির তুলনায় অনেক কম, এটা মাথায় রাখবে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন। সেখানে আরেকটা অপশান, এই অপশানটা তোমাদের মনে কিন্তু সন্দেহ জাগতে পারে যে ওয়াটার ভেপার কি করে গ্লোবাল ওয়ার্মিংকে সাহায্য করে, কিন্তু না, অবশ্যই ওয়াটার ভেপারও একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী একটা উপাদান। কিভাবে হচ্ছে? এই যে অ্যাক্ট অ্যাজ এ ফিডব্যাক, এটা নিয়েই আমি আসছি। দেখো কীরকম বিষয়টা, এই যদি আগের স্লাইডটাতে আমরা চলে যাই তাহলে দেখবো ওয়াটার ভেপার কি করে গ্লোবাল ওয়ার্মিং যখন উষ্ণতা বাড়ে, যে বললাম না এর আগে আলোচনা করলাম, মেঘ হলে আমাদের টেম্পারেচারটা বেশি হয়। মেঘ মানে কি? ওয়াটার কন্টেন্টটা বা ওয়াটার ভেপারটা জলে কনভার্ট হয়ে গেছে। তাহলে যখনই জলে কনভার্ট হয়েছে ও কি করছে? হিটটাকে অ্যাবজর্ব করে রেখেছে। আর হিট অ্যাবজর্ব করা মানে ও পরোক্ষভাবে কি করছে? গ্লোবাল ওয়ার্মিংকে সাহায্য করছে। এবং যখনই ওটা গ্লোবাল ওয়ার্মিংকে সাহায্য করবে তখন কি হবে? আরও বেশি পরিমাণে ওয়াটার ভেপার হবে, ফার্দার ওয়ার্মিং হবে, এবং এই যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে ফিডব্যাক গ্যাস বা ফিডব্যাক মেকানিজম। এই যে অ্যাক্ট অ্যাজ এ ফিডব্যাক, অর্থাৎ H2O পরোক্ষভাবে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংকে সাহায্য করছে। সেই জন্য এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য একটা দায়ী কম্পোনেন্ট হয়। যদি তোমাদের এই ধরনের অপশান থাকে, ধরো 1, 2, 3 কোনগুলো হয়ে যাবে, মানে একাধিক অপশান দিয়ে দেয় যেগুলো নেট বা সেটের ধাঁচে যদি কোশ্চেন হয়, তাহলে কিন্তু মনে রাখবে ওয়াটার ভেপারটাও একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী কম্পোনেন্ট। নেক্সট 45-এ চলে আসি আমরা। কি বলেছে? কোরিওলিস শক্তি বা বায়ু চাপের ঢালের মধ্যে সাম্য অবস্থা সৃষ্টি হলে কোন বায়ু প্রবাহিত হয়? শান্ত বায়ু, ঢাল নিয়ন্ত্রিত বায়ু, জিওস্ট্রফিক বায়ু প্রবাহ এবং ভিন্ন পথগামী বায়ু প্রবাহ। শান্ত বায়ু অর্থাৎ ক্লাম বায়ু, এটা কিন্তু কোনো বায়ু প্রবাহী নয়, এটা একটা ভুল ধারণা, তার মানে এটা হবে না। ঢাল নিয়ন্ত্রিত বায়ু অর্থাৎ চাপ ঢালের কথা বলা হয়েছে এখানে, যে বায়ু প্রেসারের ঢাল হলে কি হয়। আমরা সাইক্লোনের ক্ষেত্রে যদি দেখি, যদি লো প্রেসার আর কোথাও যদি হাই প্রেসার থাকে তাহলে কি তৈরি হয়? সাইক্লোন বা নিম্নচাপ তৈরি হয়। হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ুগুলো প্রবাহিত হয়। এটা একটা সারফেস উইন্ডের একটা কনসেপ্ট, বা ভূপৃষ্ঠ বরাবর এই ধরনের ইম্প্যাক্টগুলো আমরা দেখতে পাই। ভিন্ন পথগামী বায়ুপ্রবাহ, এটা সেভাবে কোনো গুরুত্বপূর্ণ নয়, একটা বায়ুপ্রবাহকে বোঝানো হয়েছে। তারপরে থাকলো সি, যেটা কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার, জিওস্ট্রপিক উইন্ড। এই জিওস্ট্রপিক উইন্ড এই জিনিসটা কি সেটা আমাদের দেখতে হবে একটু। যদি আমরা দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। জিওস্ট্রপিক উইন্ড হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটির আপার এয়ার সার্কুলেশন, অর্থাৎ ঊর্ধ্ব আকাশে, ঊর্ধ্ব টপোস্ফিয়ারে এই ধরনের আমরা প্রভাবগুলো দেখতে পাই। সেখানে কি হয়? বায়ু চাপ ঢাল এবং কোরিওলিস ফোর্সের দুটোর মিলনের ফলে এই জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয়, যেটা কিন্তু একটা কনস্ট্যান্ট বায়ু প্রবাহ, দ্রুত গতির সম্পন্ন একটা বায়ু প্রবাহ। এটা নিয়ে আমি তোমাদের যদি কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে এইভাবে কিভাবে প্রবাহিত হয় এই বায়ুটা জিওস্ট্রপিক উইন্ড, সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেবো। কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখবো, এই কোরিওলিস ফোর্স এটা প্রথম যিনি ব্যবহার করেছিলেন গেসপার্ড গুস্তাভ ডি কোরিওলিস, একজন ফ্রেঞ্চ ক্লাইমেটোলজিস্ট। 1835 সালে প্রথম এই কোরিওলিস ফোর্সটাকে আবিষ্কার করেন। এর কোরিওলিস ফোর্সের যে কনসেপ্ট মেজরটা কি, যে উত্তর গোলার্ধে বায়ু যেদিকে প্রবাহিত হয় সেদিকে থেকে বায়ু ডান দিকে ডিফ্লেক্টেড হয় বা বিক্ষিপ্ত হয়, আর দক্ষিণ গোলার্ধে বায়ু যেদিকে প্রবাহিত হয় বায়ুর প্রবাহের দিক অনুসারে বাম দিকে বিক্ষিপ্ত হয়। ওকে, এই জিনিসটা মনে রাখবে। নেক্সট আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 46-এ, যেখানে বলা হয়েছে মেসোস্ফিয়ার হলো, লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার থেকে কোশ্চেনটা এসেছে, সমতাপ স্তর, বৈপরীত্য তাপ স্তর,
অর্থাৎ সমস্তর বলতে আইসোথার্মাল। এটা হচ্ছে ইনভার্সাল অফ টেম্পারেচার, স্বাভাবিক লেয়ার, স্বাভাবিক স্তর বা নর্মাল লেয়ার, ওজোন সমৃদ্ধ স্তর বা ওজোন লেয়ার। তাহলে মেসোস্ফিয়ার কোনটা হতে পারে? দেখো মেসোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর থাকলেও এটাকে কিন্তু আমরা ওজোন সমৃদ্ধ স্তর বলতে পারি না, কারণ এর পুরোটা জুড়ে কিন্তু ওজোন লেয়ার থাকে না, তার মানে এটা কিন্তু হবে না। সমতাপ স্তর মানে হোমো আইসোথার্মাল বা হোমো তাপের একটা সমান্তরালিতা রয়েছে, হোমোজিনিটি রয়েছে, সেটাও কিন্তু নয়। আমরা যদি দেখি মেসোস্ফিয়ারে কিন্তু ধীরে ধীরে টেম্পারেচার কমতে থাকে। ইনভার্সন অফ টেম্পারেচার এটাও হয় না। স্বাভাবিক স্তর অর্থাৎ নর্মাল ল্যাপস রেট, আমরা যদি দেখি যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে যখনই আমরা থার্মোস্ফিয়ারের মধ্যে যাব তখনই দেখব যে নর্মাল ল্যাপস রেট অনুসারে আস্তে আস্তে করে টেম্পারেচার হ্রাস পেতে থাকে। সুতরাং এটা কিন্তু হয়ে যাবে স্বাভাবিক স্তর, অন্য তিনটা অপশন কিন্তু হবে না। নেক্সট আমরা 47 কি বলেছে, মৌসুমী বায়ুর বা মনসুন উইন্ডের উৎপত্তি যার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। এইখানে অপশনটা দেখবে অরিজিন আছে, অরিজিন যার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত সেটা কি হবে? এ পশ্চিমা বায়ু, বি আঁধি, সি জেট বায়ু এবং ডি স্থলভাগ ও জলভাগের উপরিতলের উষ্ণতা ও শীতলতার তারতম্য। এখান থেকে পশ্চিমা বায়ু তো হবেই না, এটা আলাদা একটা বায়ু যেটা পশ্চিম শীতকালে আমাদের পশ্চিম দিক থেকে পাঞ্জাব হরিয়ানা এই অংশগুলোতে আমরা প্রবাহিত হয়, রাজস্থান। আঁধি এটাও গ্রীষ্মকালে আমরা দেখতে পাই, লু বা আঁধি বলে, যেটা আমরা কালবৈশাখী বলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবার যে বাকি দুটো অপশন পড়ে থাকলো সেটা হচ্ছে জেট বায়ু এবং স্থলভাগের উপরিতলের উষ্ণতা ও শীতলতার পার্থক্য। এখানে অনেকে মনে হতে পারে যে এটা জেট বায়ু হতে পারে, কিন্তু এটা মনে রাখা দরকার একটা জেট বায়ু একটা প্রভাবিত করে মনসুনকে, সেটাকে বলা হয় ইস্টার্লি জেট, ট্রপিক্যাল ইস্টার্লি জেট। কিন্তু এটা মনে রাখবে যে এই ট্রপিক্যাল ইস্টার্লি জেট জেট বায়ুকে প্রভাবিত করে। আইটিসি জেট যখন হিমালয়ের দক্ষিণে অবস্থান করে তখন আমরা এক ধরনের প্রভাব দেখতে পারি, কারণ এই ইস্টার্লি জেটের কারণে। আবার গ্রীষ্মকালে যখন আইটিসি জেট হিমালয়ের ওপরে চলে যায়, আইটিসি জেট যখন নর্থওয়ার্ড শিফট করে তখন এই জেট বায়ুটা হিমালয়ের উত্তরে চলে যায়, ফলে আমাদের এই মৌসুমী বায়ু ভারতবর্ষের মধ্যে প্রবেশ করতে পারে। এটা অনেকটা জটিল একটা বিষয় এবং সহজ করে বুঝতে পারলে খুব সহজ হয় ক্লাইমেটোলজির বিষয়। তাহলে জেট বায়ু কিন্তু এখানে আমাদের হবে না, অপশনটা হয়ে যাবে স্থলভাগ ও জলভাগের উপরিতলের উষ্ণতার তারতম্য। কেন হচ্ছে দেখো, আমরা যদি দেখি যে গ্রীষ্মকালে যখন আমাদের ভারতবর্ষের মধ্যভাগে বা আমরা যদি ভারতবর্ষের উপর দেখি যখন প্রবল সূর্য কিরণ হয় তখন স্থলভাগ ভীষণভাবে উত্তপ্ত হয়, আর তখনই উত্তপ্ত হলে বায়ু ওপরের দিকে উঠে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। তখন সমুদ্রের দিক থেকে এই মৌসুমী বায়ু ভারতবর্ষের অংশে প্রবেশ করে এবং মৌসুমী বায়ুর উৎপত্তিতে তাই ডি স্থলভাগ ও জলভাগের উপরিতলের উষ্ণতার পার্থক্য সব থেকে গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা চলে যাই পরের অপশন 48, মৃত্তিকার রং নির্ভর করে যার উপর তা হলো মাটির গঠন, খনিজ পদার্থ ও জৈব পদার্থ এবং মাটির গভীরতা। এখানে অপশন হয়ে যাবে খনিজ পদার্থ ও জৈব পদার্থ। কেন এই অপশন, তাহলে আমরা দেখে নিই, চলো কি বলেছে না, মাটির রং তার রাসায়নিক ও জৈব গঠন অনুযায়ী পরিবর্তিত হয়। কখনোই মাটির গঠন রংকে সরাসরি প্রভাব করে না, মাটির গঠন অর্থাৎ স্ট্রাকচারও প্রভাবিত করে না, মাটির গভীরতা এটাও কিন্তু প্রভাবিত করে না, কিন্তু মাটির গভীরতা থাকলে একটা আদর্শ সয়েল প্রোফাইল তৈরি হয়। কিন্তু যদি খনিজ পদার্থ ও জৈব পদার্থ থাকে তাহলে সেখানে আমরা মাটির কালার পরিবর্তিত হয়। এবার কোন ধরনের মাটিতে কোন কালার হয় সেটা আমরা যদি দেখি, দেখো হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা যদি থাকে তাহলে সেটা হয় গাঢ় কালো বা বাদামি বর্ণের। আর যদি লোহা বা আয়রন কম্পাউন্ড থাকে তাহলে হয় লালচে হলুদ বা খয়েরি বর্ণের। ক্যালসিয়াম কার্বনেট যদি উপস্থিত থাকে তাহলে ধূসর বা সাদা বর্ণের হয়। আর সিলিকা এবং কোয়ার্টজ যদি থাকে তাহলে ফ্যাকাশে বর্ণ। তাহলে এই টেবিলটাও তোমরা কিন্তু মনে রাখবে, যাতে করে যদি এই ধরনের কোশ্চেন আছে সেটাকেও অ্যান্সার করতে পারো। নেক্সট চলে আসছে আমরা 49 কি বলেছে, মৃত্তিকায় লৌহ অক্সাইডের আধিক্য কোন স্তরে বেশি পরিলক্ষিত হয়। আচ্ছা, লৌহ অক্সাইড এটা কিন্তু আমরা মূলত যেটা দেখতে পাই একটা গুরুত্বপূর্ণ মৃত্তিকা রয়েছে যেটাকে আমরা ল্যাটেরাইট সয়েল বলি। এই ল্যাটেরাইট সয়েলে এই লৌহ অক্সাইডের আধিক্য আমরা দেখতে পাই। তো অপশনগুলো আমরা দেখে নিই, এ স্তর, বি স্তর, সি স্তর, ডি কর্তৃত্ব স্তর বা যেটাকে আমরা বলি কাটিং স্তর। হয়তো কেউ খনন কার্য করতে গিয়ে সেই সয়েল লেয়ারটাকে কাটিং করে দিচ্ছে, তাহলে কোথায় আমরা দেখতে পাই? সাধারণত আমি এখানে দুটো প্রসেসের কথা বলবো, একটা হচ্ছে এলুভিয়েশন আর একটা হচ্ছে ইলুভিয়েশন। আই এবং ই দিয়ে শুরু হয় দুটো প্রসেস। এলুভিয়েশন প্রক্রিয়ায় কি হয়, মৃত্তিকা আমরা কি জানি যে একটা আদর্শ মৃত্তিকার, আমি যদি পরে গ্রাফটাতে যাই, দেখো একটা আদর্শ মৃত্তিকার এই 5টা স্তর থাকে, ও স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর এবং আর স্তর ইঞ্জিনিয়ারিং। তো
এলিভেশন প্রক্রিয়ায় কি হয়, এই ও স্তর থেকে বিভিন্ন আয়রন, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সিলিকা ইত্যাদি যে খনিজ পদার্থগুলো থাকে সেগুলো কি হয়, এলিভেশন প্রক্রিয়ায় ও এবং এ স্তর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে এবং ইলুভিয়েশন প্রক্রিয়ায় ওটা এসে একটা লেয়ারে এসে সঞ্চিত হয়। সেই জন্য ল্যাটেরাইট মৃত্তিকার দেখবে নিচের স্তরে এই ধরনের শক্ত চায়ের মতো পদার্থ থাকে যেগুলো একদম সলিড হয়ে গেছে। তো সেই লেয়ারটাতে এই ইলুভিয়েশন প্রক্রিয়ায় ওই পদার্থগুলো সঞ্চিত হয়। পরীক্ষায় অনেক সময় এই ধরনের এই দুটো থেকে কোশ্চেন আসে যে কোনটা কোন লেয়ারের মধ্যে সঞ্চিত হয়। তো তার জন্য এই দুটো প্রসেসকেও আমাদের ভালোভাবে পড়তে হবে। এবার বি স্তরে এসে সঞ্চিত হয়, তার মানে এখানে যদি আমরা লৌহ অক্সাইডের আধিক্য দেখি, ল্যাটেরাইট লেয়ারে ঠিক এইরকম একটা চাই তৈরি হয় বি স্তরে এসে, যেহেতু এখানে লোহা, ক্যালসিয়াম, কাদামাটি এবং তাদের যে আয়রনের যে বিভিন্ন অক্সাইডগুলো সেগুলো এই বি স্তরে এসে সঞ্চিত হয়, তার জন্য একে আমরা বলি সাবসয়। তারপর সি স্তর অর্থাৎ মূল যে প্যারেন্ট রক তার শিলার আবহবিকার যত পদার্থগুলো এই সি স্তরে থাকে, আর বা প্যারেন্ট রক এটা হচ্ছে মূল শিলা, যে শিলার উপরে এই মৃত্তিকার লেয়ারটা তৈরি হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কে, না বি স্তর, লৌহ অক্সাইডের আধিক্য দেখা যায়। ওকে, নেক্সট 50, যে সকল প্রাণীরা উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তুদের খাদ্য রূপে গ্রহণ করে তারা হল, দেখো এখানে দুটো অপশন আছে, যে সকল প্রাণীরা উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তুদের অর্থাৎ ভেজিটেশনকেও অ্যাজ এ খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার বিভিন্ন জীবজন্তুকেও কিন্তু অ্যাজ এ খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদেরকে কি বলা হয়, এ পরভোজী, সি মাংসাশী, বি স্বভোজী, ডি তৃণভোজী। এর মধ্যে কোনটা হতে পারে? দেখো আমরা যদি দেখি তাহলে মাংসাশী, কার্নিভোরাস অর্থাৎ যারা মাংসাশী প্রাণী তারা কিন্তু কখনোই সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে না। স্বভোজী অর্থাৎ অটোট্রপস, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে সবুজ উদ্ভিদ, তারা তো কোনো প্রশ্নই আসে না। আর তৃণভোজী, এটারও কোনো প্রশ্নই আসে। তাহলে এখানে একটাই পড়ে থাকলো অপশন এ, তার মানে পরভোজী বা অমনিভোরাস যেটা, সেটাই কিন্তু এখানে খাদ্য হিসেবে গ্রহণ করে। আচ্ছা, এখানে যদি আমি উদাহরণ হিসেবে দেখি তাহলে অমনিভোরাস বলতে আমরা কিন্তু সাধারণত মানুষকে বুঝি, যারা সর্বভূক। ক্লিয়ার? আর মাংসাশী, স্বভোজী, তৃণভোজী এগুলো তো কমন জিনিস, ছোট ছোট বাচ্চাদের বিষয়, এগুলো তোমরা আশা করি সহজেই পাবে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 51 কি বলেছে, বাস্তুতন্ত্র হলো এ বদ্ধ প্রণালী, বি মুক্ত প্রণালী, সি যান্ত্রিক পদ্ধতি, ডি অজীব প্রণালী। অর্থাৎ বাস্তুতন্ত্র আমাদের কোন প্রণালীর মধ্যে পড়ে? তো প্রণালী কনসেপ্টে আসার আগে আমরা একটু জেনে নিই প্রণালী জিনিসটা কি। প্রণালী বলতে আমরা সাধারণত তিনটে টাইপস অফ প্রণালী এখানে দেখতে পাই সিস্টেমে। একটা হচ্ছে বদ্ধ প্রণালী বা ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে মুক্ত প্রণালী বা ওপেন সিস্টেম, আর একটা হচ্ছে আইসোলেটেড প্রণালী বা একদম বিচ্ছিন্ন প্রণালী। তো বদ্ধ প্রণালী কাকে বলে? আচ্ছা, প্রণালীর কনসেপ্টে আমাদের দুটো বিষয়কে মনে রাখতে হয়, একটা হচ্ছে এনার্জি আর একটা হচ্ছে ম্যাটার, এম। তো এই দুটোকে কেন্দ্র করেই আমাদের এই সিস্টেমগুলোকে আইডেন্টিফাই করা হয়। বদ্ধ প্রণালী হচ্ছে এমন একটা প্রণালী যেখানে এনার্জি এবং ম্যাটার দুটোর মধ্যে শুধুমাত্র সিস্টেম বাউন্ডারির বাইরে থেকে আসে এনার্জি, আর আবার কাজ কমপ্লিট হয়ে গেলে ওই সিস্টেমের বাইরে এনার্জিটা চলে যায়, বাট ম্যাটারটা কিন্তু সিস্টেমের মধ্যেই থাকে এবং সিস্টেমের বাইরে বেরোতে পারে না বা বাইরে থেকে আসে না। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি বদ্ধ প্রণালী, এটা হচ্ছে একটা আমাদের যেমন আর্থ সিস্টেম, পৃথিবী, আমাদের পৃথিবী, দেখো সূর্য শক্তিটা আমাদের বাইরে থেকে আসে কিন্তু ম্যাটারগুলো পৃথিবীর মধ্যেই থাকে। অর্থাৎ একটা উদ্ভিদ যদি মারা যায় তার যে ম্যাটারটা তৈরি হয় সেটা কিন্তু পৃথিবীর মধ্যেই থেকে যায়, পৃথিবীর বাইরে কিন্তু যায় না। সেই জন্য বদ্ধ প্রণালীর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হলো আমাদের আর্থ। মুক্ত প্রণালী কি না, যখন কোনো সিস্টেমের বাইরে থেকে এনার্জি এবং সিস্টেম বাউন্ডারির বাইরে থেকে এনার্জিও আসবে এবং ম্যাটার দুটোই বাইরে থেকে আসবে এবং দুটোই কার্যকলাপটা হয়ে গেলে সিস্টেমের বাইরে চলে যাবে, তখন তাকে আমরা বলছি মুক্ত প্রণালী। তো মুক্ত প্রণালীর মধ্যে যেমন আমরা ধরতে পারি যে আমাদের হিউম্যান বডি বা প্ল্যান্ট, তারা বাইরে থেকে সমস্ত কিছু নেই, পুরো কাজটা কমপ্লিট করার পর মানুষ যখন বা প্রাণীরা যখন জন্মগ্রহণ করে তারা পুরো এনার্জি এবং ম্যাটার বাইরে থেকেই আসে এবং মারা যাওয়ার পর শক্তি এবং এনার্জি দুটোই বাইরে চলে যায়। অর্থাৎ এখানে যে সিস্টেমের যে ইন্টারাকশনটা হচ্ছে, ইনপুটটা বাইরে থেকে আসছে এবং কাজ করার পর আউটপুটটা ঠিক সিস্টেমের বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে। তাহলে এই ধরনের সিস্টেমকে আমরা বলছি মুক্ত প্রণালী। আর আইসোলেটেড প্রণালী কোনটা না, যে ধরনের সিস্টেমে না এনার্জি না ম্যাটার কোনোটাই বাইরে থেকে আসছে আর কোনোটাই বাইরে বেরোচ্ছে, অর্থাৎ পুরো সিস্টেমটার মধ্যেই সমস্ত কিছু কার্যকলাপগুলো চলতে থাকে, তখন তাকে আমরা বলছি আইসোলেটেড প্রণালী। এটা কোনটা? এটা হচ্ছে একমাত্র উদাহরণ হচ্ছে ডেভিসের মডেল। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে ডেভিসের প্রণালী বা ডেভিসের যে নর্মাল সাইকেল অফ ইরেশন মডেল সেটা কোন প্রণালীর উদাহরণ? এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় নেট বা অন্যান্য পরীক্ষাগুলোতে এসেছে।
তার মানে এটা হয়ে যাবে আমাদের আইসোলেটেড প্রণালী, কারণ ডেভিস তার শক্তির উৎস এবং এনার্জি সবটাই কিন্তু ওই সিস্টেমের মধ্যেই বা তার ইউথ, ম্যাচুয়ার্ড এবং ওল্ড স্টেজের মধ্যেই কমপ্লিট হয়েছে। সেই জন্য তাহলে বাস্তুতন্ত্রে যদি আমরা দেখি, তাহলে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা এটা পেয়ে যাব মুক্ত প্রণালী। কারণ কি না, বাস্তুতন্ত্রে যে শক্তিটা সেটা কিন্তু আসছে কোথা থেকে, সূর্যালোক থেকে, বাইরে থেকে। আবার পদার্থ অর্থাৎ তার যে বিভিন্ন যে মৌলগুলো, নাইট্রোজেন, পটাশ, ফসফরাস, পটাশিয়াম, এই সমস্ত মৌলগুলো কিন্তু সবগুলোই বাইরে থেকে এসে মাটি থেকে সংগ্রহ করে উদ্ভিদ থেকে প্রাণী দিয়ে যায়, আবার প্রাণী দিয়ে যখন মারা যায় তখন আবার মাটির মধ্যে চলে যায়, অর্থাৎ সিস্টেমের বাইরে চলে গেল। সেই জন্য আমরা এখানে বলতে পারি যে বাস্তুতন্ত্র হলো ওপেন সিস্টেম। কোথাও কোথাও দেখবে এটা ক্লোজ সিস্টেমের আন্ডারেও কিন্তু নিয়ে আসছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা ওপেন সিস্টেমেরই পার্ট। ওকে, ক্লিয়ার? তো এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 52। 52তে কি বলেছে, ইউরেশিয়ার অভ্যন্তরে নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলা হয়? অর্থাৎ ইউরোপ এবং এশিয়া, ইউরেশিয়া আমরা দুটো মহাদেশ, ইউরোপ এবং এশিয়ার এই যে অংশটা অর্থাৎ রাশিয়া, এই জোনটাকে আমরা বলতে পারি ইউরেশিয়া। ইউরেশিয়ার এই যে তৃণভূমি তাকে আমরা কি বলি? এ প্রেইরি, বি পম্পাস, সি স্টেপ, ডি ভেল্ড। এটা দেখো ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে আমরা এই যে মাঞ্চুরিয়ান গ্রাসল্যান্ড অর্থাৎ চায়নার অন্তর্গত এখানে স্টেপ, আমরা ইউরেশিয়ার অভ্যন্তরে যে তৃণভূমি তাকে আমরা স্টেপ তৃণভূমি বলতে পারি। বাকি অন্যান্য যে তৃণভূমিগুলো আছে সেগুলো তোমরা ছবি থেকে বুঝতে পারবে এবং তাদের প্রত্যেকটা নাম আছে। ওকে, নেক্সট চলে আসি 53। এখানে কি বলেছে, মৃত্তিকা ক্ষয় রোধ করা যায় না যার দ্বারা, অর্থাৎ মৃত্তিকার ক্ষয়টাকে রোধ করা যায় না যে প্রক্রিয়ার দ্বারা, তাকে কি বলা যায়? ধাপ চাষ, তৃণভূমি চাষ, বৃক্ষরোপণ, সমোন্নতি চাষ। এই চারটের মধ্যে কোনটা? এই চারটের মধ্যে দেখো সবগুলোই কিন্তু আমাদের মনে হচ্ছে অপশান। কারণ ধাপ চাষ পার্বত্য অঞ্চলে আমরা জানি যে পার্বত্য অঞ্চলে ধাপ চাষের মাধ্যমে কিন্তু স্লোপের পরিমাণটাকে কমিয়ে মৃত্তিকার ক্ষয় রোধ করা যায়। তৃণভূমি চাষ করলেও কিন্তু আমাদের মাটির উপর একটা আচ্ছাদন তৈরি হয়, ফলে মৃত্তিকার ক্ষয় অনেকাংশে কমে। আবার বৃক্ষরোপণ তো অন্যতম একটা পদ্ধতি। সমোন্নতি চাষ এটা একটা বিষয়, এটা কি না, এটা হচ্ছে পার্বত্য অঞ্চলে ওই কন্টুর লাইন অর্থাৎ যে অঞ্চলগুলোতে সমান উচ্চতা যুক্ত সেই লাইন বরাবর এরকম করে ফালি ফালি আকারে চাষবাস করা হয় এইরকম ভাবে, সেই অংশগুলিকে আমরা বলেছি সমোন্নতি চাষ। তাহলে এটাও কিন্তু সয়েল মূলত চাষ করা হয় সয়েল ইরোশনটাকে প্রোটেক্ট করার জন্য। তাহলে এই অপশানগুলোর মধ্যে সব থেকে দুর্বল যে অপশানটা সেটা হচ্ছে এই তৃণভূমি চাষ। কারণ তৃণভূমি চাষ করলেই যে তোমার সয়েল ইরোশন প্রোটেক্ট হবে এর কোনো নিশ্চয়তা নেই। বা তৃণভূমিকে আমরা সাধারণত কোনো জায়গায় সয়েল ইরোশন প্রোটেক্ট করার জন্য ঘাস চাষ করি না, সেখানে বড় বড় বৃক্ষ লাগাই। তার মানে তৃণভূমি চাষ কিন্তু এই চারটে অপশানের মধ্যে সব থেকে দুর্বল। এই জন্য অপশান বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, তৃণভূমি চাষ। এখানে সেই এক্সপ্লেনেশনটাই দেওয়া আছে, তো তোমরা এবার দেখে নেবে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 54। এখানে কি বলেছে, ক্রান্তীয় মৃত্তিকা বিশেষভাবে যার দ্বারা সূচিত বা নির্দেশিত হয় তা হলো পোডোলফার, প্যালিওসল, পোডোজল, ল্যাটেরাইট। অর্থাৎ ক্রান্তীয় মৃত্তিকা, ট্রপিক্যাল সয়েল, ট্রপিক্যাল রেনফল যুক্ত অঞ্চলে বা ক্রান্তীয় বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে যে মৃত্তিকা সব থেকে আদর্শভাবে তৈরি হয় সেটা কোন মৃত্তিকা, এখানে আমাদের এটা বুঝতে হবে। দেখো ট্রপিক্যাল, যেখানে ট্রপিক্যাল এরিয়া বলতে যেখানে উষ্ণতা এবং আর্দ্রতা অধিক হয় সেই অঞ্চলটাকে আমরা ট্রপিক্যাল বলি। এই ধরনের জলবায়ুতে একটা বিশেষ ধরনের মৃত্তিকা তৈরি হয় যেটা আমরা সকলেই প্রায় জানি, সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, তারপর ঝাড়গ্রাম, এই অঞ্চলগুলোতে এই ল্যাটেরাইট সয়েলের আধিক্য দেখতে পাই। তার মানে এখানে অপশান হয়ে যাবে ডি, ল্যাটেরাইট সয়েল। একই রকমভাবে দেখো আমি এখানে তোমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে সয়েলগুলো আছে সেগুলোর গঠন বা জলবায়ু কোনটা, প্রধান কী কী বৈশিষ্ট্য এবং উপযুক্ত ফসল সেটা দিয়েছি। এটা ফার্দার স্টাডির ক্ষেত্রে তোমরা একটু রেফারেন্স হিসেবে পেতে পারো, তো দেখবে। এবং এখানে যে দুটো সয়েল গুরুত্বপূর্ণ, এই যে প্যালিও সয়েল আর অ্যালুভিয়াল। প্যালিও সয়েল মধ্যে প্রাচীন পুরাতন মৃত্তিকা যেগুলোকে আমরা ভাঙর বলে থাকি সাধারণত আমাদের তরাই ডুয়ার্স অঞ্চলে, আর অ্যালুভিয়াল অর্থাৎ নতুন যেগুলো হচ্ছে খাদার। তো এখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেনে চলে আসছি। তো এতদূর পর্যন্ত যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমি আশা করছি যে তোমাদের এই আমার এক্সপ্লেনেশন এবং পড়ানোটা ভালো লেগেছে। তাহলে আমি রিকোয়েস্ট করবো তোমাদের অবশ্যই একটা লাইক করে যেও, কারণ এই লাইকগুলো আমাদের নতুন নতুন করে টপিক নিয়ে আলোচনা করতে মোটিভেটেড করে। তো লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন কি বলেছে, সমগ্র পৃথিবীকে আবৃত করে এমন আন্তর্জাতিক স্তরের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা কত? অর্থাৎ পুরো পৃথিবীকে কভার করবে এমন কতগুলো টোপোসিট প্রয়োজন হয়? অপশান এ 2100, অপশান ই 2111,
অপশন সি 2210, অপশন সি 2222। এই জন্য আমাদের একটা টেবিল আমরা দেখবো। দেখো এখানে আমি প্রত্যেকটা অক্ষাংশ অনুযায়ী কতগুলো দ্রাঘিমার ডিস্টেন্স রয়েছে এবং কতগুলো সিটের প্রয়োজন সেই টেবিলটা তুলে ধরেছি। দেখো 0 থেকে 60 ডিগ্রি নর্থ, মানে এটা আমি উভয় গোলার্ধের ক্ষেত্রেই বলছি, কিন্তু এখানে একটি গোলার্ধের হিসেবে এই সিটগুলো দেওয়া আছে। মানে 0 থেকে 60 নর্থ সাউথে 6 ডিগ্রি করে ইন্টারভ্যালে আমাদের এই সিটগুলোকে তৈরি করা হয়। মোট কতগুলো সিট? 900টা সিটের প্রয়োজন, অর্থাৎ উত্তর গোলার্ধের জন্য 900, দক্ষিণ গোলার্ধের জন্য 900। 60 ডিগ্রি থেকে 88 ডিগ্রি 12 ডিগ্রি করে ব্যবধান, ব্যবধানটা একটু বেড়ে গেল, তার জন্য কটা হয় 210টা সিটের প্রয়োজন। 210 এদিকে 210। 88 থেকে 90 ডিগ্রি পর্যন্ত পূর্ণ বৃত্ত, সেই জন্য একটা সিটেই আমরা কভার করতে পারি। এই হিসেবে আমরা টোটাল 1111 উত্তর গোলার্ধের জন্য, আবার 1111 দক্ষিণ গোলার্ধের জন্য, এইভাবে 2222টি সিট আমরা তৈরি করে থাকি বা পুরো পৃথিবীকে কভার করা হয়। এবার এখানে এই স্কেলটা মনে রাখবে যে এই টোপো সিটগুলোতে মিলিয়ন সিট বা মিলিয়ন স্কেল ধরা হয়। 1:10 লাখ অর 1 মিলিয়ন স্কেল অনুসারে এই সিটগুলোকে বলা হয়। মানে স্কেলটা ধরা অনেক বড় মাপের, অনেক ছোট স্কেল। বলবো যে আমার চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো, এবং সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো এবং আত্মীয় পরিজনের খেয়াল রেখো। তো থ্যাংক ইউ।